প্রথমে আমরা একটু অ্যাসিড ক্ষারকের ব্যাপারে হালকা পাতলা কথাবার্তা বলে নিব। ভাই একটু শুরুতেই কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলে দেই। আমরা যখন পড়াবো টপিকগুলো, তখন কিছু টপিক এমন অবশ্যই থাকে যেগুলো খুব বেসিকের সাথে রিলেটেড, আর কিছু টপিক থাকে যেগুলো হয়তো ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের জন্য বেশি জরুরি, বা ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো বোঝার জন্য বেশি জরুরি, ম্যাথগুলো বোঝার জন্য বেশি জরুরি, পরীক্ষায় আসার মতো ম্যাথ। তো একটু খেয়াল রাখবো যে কিছু বেসিক কথাবার্তা, যেমন এই প্রথম স্লাইডের কথাবার্তাটা, অ্যাসিড ক্ষারক কি জিনিস, আরহেনিয়াস, ব্রনস্টেড, লাউরি, লুইস মতবাদ, এগুলো কিন্তু মোটামুটি খুব ইজি জিনিস এবং অনেকটাই বেসিক জিনিস। তো আমরা একটু বেসিক জিনিসগুলো ফার্স্ট আগাবো, আর যেখানে আমাদের মোটামুটি বোঝা দরকার বিষয়টা বললাম, যে কোনো জায়গায় যদি আমরা না বুঝতে পারি সেই ক্ষেত্রে তো ভিডিও দেখে নেওয়ার সুযোগ থাকবেই। আচ্ছা, তাহলে দেখো, আরহেনিয়াসের মতবাদ দিয়ে যদি শুরু করি, খুব সিম্পল কনসেপ্ট যে জলীয় দ্রবণে যে প্রোটন দান করে, তাই তো। তাহলে জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে আমাদের খুবই পরিচিত একটা অ্যাসিড এইচসিএল। এইচসিএল জলীয় দ্রবণে যে এইচ প্লাস দান করে আর সিএল মাইনাস। তো এই যে প্রোটন যে দান করলো, তাহলে ওকে বলবো একটা অ্যাসিড। ঠিক একইভাবে আমরা যদি নিই সোডিয়াম হাইড্রোক্সাইড, ও কি করবে জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস দান করলো, এই যে ওএইচ মাইনাস যে দান করলো, তাহলে ওকে আমি কি বলবো, একটা ক্ষার বলবো। তাহলে জিনিসটা খুব সিম্পল আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী, যে প্রোটন দান করলো সে হচ্ছে অ্যাসিড, আর যে ওইচ দান করলো সে হচ্ছে ক্ষার। এবার দেখো পরবর্তীতে যে মতবাদটা আসছে সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। তার কারণ হচ্ছে যে আমাদের আরহেনিয়াসের মতবাদটা শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদে কি বলা হচ্ছে, এইচ প্লাস দান করাটা অর্থাৎ প্রোটন দান করাটা আর প্রোটন গ্রহণ করার ব্যাপারটা। আমি একটু এখানে লুইসের মতবাদটা পরে বুঝাবো, তার আগে একটা জিনিস একটু রিলেট করে দিই। এই যে দেখো, আমরা জানি কি অ্যাসিড মানেই প্রোটন দান করবে। দেখো, এখানে সে প্লাস দান করতেছে, আর এখানে সে ইলেকট্রন মানে কি মাইনাস, মাইনাস সে গ্রহণ করতেছে। ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট জাস্ট একই কথা বিভিন্নভাবে বলা। কোনো কিছু একটা প্লাস দান করা যেই কথা, মাইনাস গ্রহণ করা কিন্তু একই কথা। আসো আমরা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যে আমরা যদি বলি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যে কিনা প্রোটন দান করতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমরা আবারও এক্সাম্পল নিতে পারি হচ্ছে এইচসিএল কেই। এইচসিএল অবশ্যই প্রোটন দান করতে পারে, এইচ প্লাস সিএল মাইনাস। আর যে প্রোটন গ্রহণ করতে পারে, একটু চিন্তা করে দেখো, আমাদের যে অ্যামোনিয়া, NH3, ঠিক আছে, ওকে কিন্তু তোমার দেখো, ও কিন্তু যেহেতু আমাদের ওইচটা দান করতে পারতেছে না, ওকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই, ওর মধ্যে কোনো ওইচ নাই, তুমি বলতে পারবা না উপরে মতবাদ অনুযায়ী ও কি খান নাকি। বাট একটু খেয়াল করে দেখো, ও যদি একটা এইচ প্লাস গ্রহণ করে, ও যদি একটা এইচ প্লাস গ্রহণ করে, তখন আলটিমেটলি ও হয়ে যেতে পারে NH4 প্লাস। আমরা তো সবাই জানি যে অ্যামোনিয়া থাকে, এইচ প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন হয়ে যায়। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ও একটা ক্ষার। তাহলে আমরা কি দেখলাম, যে প্রোটন দান করে তাহলে হচ্ছে অ্যাসিড, আর যদি প্রোটন গ্রহণ করে তাহলে হচ্ছে ক্ষার। এবার দেখো এই সেম উদাহরণটা আমরা যদি একটু উল্টা করে দেই, সেম উদাহরণটা একটু চিন্তা করো। ধরো আমাদের এখানে, এই যে আমরা যদি বলি হচ্ছে লুইস মতবাদ অনুযায়ী যে কোনো একটা কিছু, আমাদের কাছে ধরো BF3 আছে, বোরন টেট্রা ফ্লোরাইড। এটার সাথে যদি আমি চিন্তা করি যে NH3 যোগ করলাম, ঠিক আছে, তখন একটু চিন্তা করে এই ক্ষেত্রে কি হয়। আমাদের মনে আছে নাকি আমাদের কিন্তু একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়। তার কারণ কি একটু খেয়াল করো, আমাদের যে BF3, ওর লাস্ট শেলে, সর্ববহিস্থ শেলে ইলেকট্রন হচ্ছে ভাইয়া 6টা। এগুলো কিন্তু আমরা মোটামুটি C1-এ আলোচনা করা হয়েছে, C2-তে আলোচনা করা হয়েছে, এটাকে আমরা কি বলি, অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। তো এই যে অষ্টক সংকোচন, তার মানে কি, ওর ইলেকট্রনের ঘাটতি থাকতে পারে 8টা, আচ্ছা 6টা। আবার দেখো অ্যামোনিয়ার মাথার উপরে কিন্তু একটা লোন পেয়ার আছে, তার মানে তখন কি হয়, ওই যে মনে আছে আমরা এভাবে লিখি BF3, এভাবে, তারপর আমরা একটা অ্যারো চিহ্ন দিই, তারপর লিখি NH3। কেন অ্যারো চিহ্ন দিই, তার কারণ বোরন ট্রাইফ্লোরাইড কোনো ইলেকট্রন দেয় নাই, ইলেকট্রনটা কে দিল এখানে, দিল হচ্ছে অ্যামোনিয়া। কিন্তু যেহেতু বোরন ট্রাইফ্লোরাইড ইলেকট্রনটা নিল, এই যে দেখো ইলেকট্রন জোড় যে গ্রহণ করে, গ্রহণ করার কারণেও কি হবে, অবশ্যই একটা লুইস অ্যাসিড হবে। তাহলে দেখো কথাটা একটা একটা উল্টা, প্রোটন দান করা প্লাস দান করা অ্যাসিড, আবার মাইনাস গ্রহণ করাটাও অ্যাসিড। আবার যদি ডান দিকে দেখো, প্লাস গ্রহণ করাটাও যেমন অ্যাসিড, ঠিক একইভাবে মাইনাস দান করাটা কিন্তু অ্যাসিড। আশা করি এই যে খুব বেসিক কথাবার্তাগুলো, এগুলো কিন্তু আমরা ধরে ফেলতে পারতেছি, কারণ এগুলো আমাদের এইচএসসি পরীক্ষা যদি হতো সেখানের সাথে রিলেভেন্ট। এই যে খেয়াল করো, আলটিমেটলি অ্যামোনিয়া, আমাদের অ্যামোনিয়াটা, ওকে কিন্তু আমি কি বলতে পারি, একটা লুইস ক্ষার। কেন লুইস ক্ষার বলতে পারি, লুইস বেস কেন বলতে পারি, কারণ এই যে দেখো এখানে ইলেকট্রন জোড়টাও দান করলো, আর ইলেকট্রন জোড়টা গ্রহণ কে করলো, সেটা হচ্ছে BF3। ঠিক আছে। আচ্ছা, লুইসটা আরেকটু বুঝান। লুইস হচ্ছে ওই যে আমাদের এখানে দেখো BF3, একটু চিন্তা করো, BF3 এর ইলেকট্রন ঘাটতি আছে, 8টা ইলেকট্রন থাকতে পারে, 6টা আছে।
আর অ্যামোনিয়ার কাছে একটা লোন পেয়ার, ওই যে মাথার উপর যে দুইটা ইলেকট্রন লোন পেয়ার আছে। তো কি করলো, অ্যামোনিয়া তার লোন পেয়ারটা দিল, খুব ভালো কথা। আর BF3 ওই লোন পেয়ারটা বা মুক্ত জোড়টা নিল। তাহলে BF3 হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন জোড় নিল সে হবে অ্যাসিড। আর যেহেতু অ্যামোনিয়া ইলেকট্রন জোড়টা দিল, এই যে দেখো ইলেকট্রন জোড় যে দান করে, তাহলে সে হয়ে যাবে ক্ষার। আশা করি দোলন এবার বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তো চলেন এবার সামনের দিকে যাই। যেটা বললাম ভাই, এই টপিকগুলো মোটামুটি সহজ টপিক, বইয়ের টপিক, এমন না যে এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন চলে আসবে, বাট দুই একটা MCQ যদি আসে, ঠিক আছে? হোয়াট ইজ জলীয় দ্রবণ? যদি পানি মিশানো থাকে তাহলে জলীয় দ্রবণ। এবার আমরা একটা জিনিস বুঝবো, অণুবন্ধী, অ্যাসিড ও ক্ষারক। এটা আসলে কোত্থেকে আসছে? এটা আসলে আমাদের ব্রনস্টেড লাউরি যেই মতবাদটা, সেখান থেকে আসছে। ব্রনস্টেড লাউরি এই মতবাদ থেকে আসলে অণুবন্ধী অম্লক্ষারকের কনসেপ্ট আসছে। তাহলে খুব সুন্দর মতো একটু জিনিসটা বোঝার ট্রাই করব মনোযোগ দিয়ে, কারণ এই রিলেটেড ম্যাথ আমাদের কিন্তু আসে টুকটাক। তাহলে একটা জিনিস খেয়াল করো, কেউ একজন খুব সম্ভবত দেখতে চাচ্ছিলা যে অ্যামোনিয়া আর HCl এরটা, এই যে দেখো সেটাই এখন দেখাবো। মনে করো আমাদের কাছে অ্যামোনিয়া আছে, ঠিক আছে, আর এখন HCl নিলাম আমরা। এখন কি হবে একটু চিন্তা করো, আমরা বুঝতেই পারতেছি একদিকে কি হবে, আমাদের NH4+ হয়ে যাবে। এই যে আমাদের যে অ্যামোনিয়া, সেটা H+ নিয়ে হয়ে যাবে NH4+। আর অন্যদিকে এটা Clটা চলে গেছে দেখে এখানে আলাদা থাকবে। তাহলে একটু খেয়াল করো, এই যে HCl, খুব স্বভাবতই আমরা বুঝতেই পারতেছি ও আমাদের কি একটা অ্যাসিড, এই ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নাই। আর এই যে অ্যামোনিয়া, সে একটা কি ক্ষার। কারণ কি, এবার যদি ব্রনস্টেড লাউরির মতবাদটা একটু খেয়াল করি, অ্যামোনিয়া কি করলো একটু চিন্তা করো। অ্যামোনিয়া কি করলো, সে কিন্তু এই যে একটা প্রোটন নিল, একটা প্রোটন নেওয়ার পরে সে হয়ে গেল NH4+। তাহলে যে এই যে একটা প্রোটন নিল, তাকে তুমি অবশ্যই কি বলবা, ক্ষার বলবা। ঠিক একইভাবে HCl কি করলো, একটা প্রোটন ছেড়ে দিল, আগের পেজে যা বুঝালাম সেটাই, এই যে একটা প্রোটন যে ছেড়ে দিল, তাকে তুমি অবশ্যই কি বলবা, অ্যাসিড বলবা। এখন একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যামোনিয়া আসলে এই যে প্রোটনটা গ্রহণ করার পর তার অবস্থা কি হলো খেয়াল করছো, NH4+। মানে অ্যামোনিয়া প্রোটনটা গ্রহণ করার পর কি হয়ে গেল, অ্যামোনিয়াম আয়ন। আর HClটা প্রোটনটা ত্যাগ করার পর কি হয়ে গেল, ক্লোরাইড আয়ন। তাহলে এখান থেকে আমরা অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্টটা বুঝবো। তাহলে একটু খেয়াল করো, এই যে আমাদের NH3 বা অ্যামোনিয়া, সে যে একটা প্রোটন নিল, নেওয়ার পর যে জিনিসটা পেয়ে যাব, এবার একটু চিন্তা করো তো, আমরা এবার উল্টাভাবে চিন্তা করতে পারি না? এই যে আমাদের যে NH4+, সে এখন কি করতে পারে, ওই যে যে প্রোটনটা নিছিল, সেই প্রোটনটা সে কি এখন ছেড়ে দিতে পারে। তাহলে যে প্রোটনটা ছেড়ে দিতে পারে, তাকে আমার কি বলা উচিত, একটা অ্যাসিড বলা উচিত, যে H+ দান করতে পারে। আবার রিপিট করতেছি আমি কথাটা, NH3 সে প্রোটন নিল, নিয়ে NH4+ হয়ে গেল অ্যামোনিয়াম। আবার অ্যামোনিয়ামটা, তার কাছে যে এক্সট্রা প্রোটনটা চলে আসলো একটু আগে, সেটাও তো সে ছেড়ে দিতে পারে। ছেড়ে দেওয়া মানে সে একটা অ্যাসিড। এভাবে চিন্তা করতে পারি আমরা। তাহলে একটু খেয়াল করো, এখন ডান পাশে ওকে আমি সরাসরি অ্যাসিড না বলে, এই যে যে ক্ষার থেকেও আসলো, তার অনুবন্ধী অ্যাসিড বলবো, তার অনুবন্ধী অ্যাসিড বলবো। আগে আমি কনসেপ্টটা বুঝে নিচ্ছি, এরপর আমি আরো শর্টকাট একটা বলে দিব যে কিভাবে দেখে আমি চিনতে পারবো। এবার দেখো, আমি যদি এই অ্যাসিডের কথা বলি, এখন একটু চিন্তা করো, এই ক্লোরাইড যে আয়নটা আছে, ওর কি সামর্থ্য, ও যদি একটা H+ নেয়, তাহলে ও HCl হয়ে যেতে পারবে আবার আগের মতো। তাহলে খেয়াল করো, এই যে যে H+ নিতে পারে, এখানে কি ছিল, H+ দান, তাই অ্যাসিড বলছি। আর এখানে কি হচ্ছে, Cl- H+ গ্রহণ করতে পারবে, মানে উল্টা বিক্রিয়াটা। তাহলে ওকে কি বলতে পারি আমি, ক্ষার বলতে পারি। এখন যেহেতু এই অ্যাসিড থেকে আসছে ক্ষারটা, তাই এটাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার বললাম, খুব ভালো কথা। এবার দেখো, তোমার যদি একটুও বুঝতে অসুবিধা হয়ে থাকে একটু আগে সহজ কথাবার্তাগুলা, তোমাকে আমি আরেকটু সহজভাবে ভেঙে দিচ্ছি, যে আমরা কিভাবে অনুবন্ধী অম্লক্ষার বুঝবো। জিনিসটা হচ্ছে যে আমাদের এই পুরো কনসেপ্টটাই ডিপেন্ড করে হচ্ছে একটা প্রোটন দান বা গ্রহণের উপর। পুরো কনসেপ্টটাই কিসের উপর ডিপেন্ড করে, একটা H+ দান বা গ্রহণের উপর। কারণ কি, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে আসলে এই পুরো আইডিয়াটা। তাহলে একটু খেয়াল করো, আমাদের কাছে মনে করো আছে একটা জিনিস, HSO4-, ঠিক আছে, HSO4-। এবার একটু খেয়াল করো ভাইয়া, দুইটা জিনিস হওয়া সম্ভব। একটা হচ্ছে যে ও এই প্রোটনটা ছেড়ে দিল, ও H+টা এই যে মাইনাস দিলাম ছেড়ে দিল, তাহলে ও কি হয়ে যাবে, সালফেট। এটা একটা ঘটনা হতে পারে। আর আরেকটা ঘটনা কি হতে পারে, ও আরেকটা প্রোটন নিল, ও আরেকটা প্রোটন নিল, নেওয়ার পর তাহলে এটা কি হয়ে যাবে, H2SO4, ঠিক আছে?
তাহলে দেখো এখান থেকে আমরা এখন একটা নতুন জিনিস শিখছি, যেটা হচ্ছে যে এই যে বাইসালফেট HSO4-, এই জিনিসটার কথা চিন্তা করছো? ও প্রোটন নিতেও পারে, প্রোটন দিতেও পারে। একটু আগে না হলে আমরা বলতেছিলাম যে ঠিক আছে, প্রোটন দিলে হচ্ছে অ্যাসিড, তারপর প্রোটন নিলে হচ্ছে ক্ষার। কিন্তু আমাদের বাইসালফেট বা HSO4-, ওর ক্ষেত্রে কি হলো, ও প্রোটন নিতেও পারতেছে, আবার প্রোটন দিতেও পারতেছে। তাহলে এই ধরনের যে পদার্থ, তাদেরকে বলা হয় কি, উভধর্মী পদার্থ। ইংলিশে অ্যামফোটেরিক বলে, বাংলাটা তোমরা জেনে রাখো উভধর্মী পদার্থ। তাহলে এবার একটু চিন্তা করো, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, খুব সহজ একটা প্রশ্ন করব। এই যে সালফিউরিক অ্যাসিডকে বাম পাশে যেটা আছে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, ওকে তুমি এই যে উভধর্মী পদার্থটা, সেটার কি বলবা? অনুবন্ধী অ্যাসিড নাকি ক্ষার? অ্যাসিড বা ক্ষার লিখলেই হবে, শুরুতে কষ্ট করে অনুবন্ধী না লিখলে হবে। একটু চ্যাটে লিখো তো, এটাকে কি অ্যাসিড বলবা নাকি ক্ষার বলবা? দুইটা অ্যান্সারই আসতেছে অনেক পরিমাণে, মোটামুটি সমান সমান। আমাদের এই কনসেপ্টে অনেক উইকনেস থেকে যায়, এই জন্য দেখো এটা ভাইয়া সময় দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা ভাইয়া দেখো, এটা হচ্ছে যে সঠিক উত্তর অনুবন্ধী অ্যাসিড হবে। ঠিক আছে, তুমি এবার একটু উল্টাটা চিন্তা করো না ভাইয়া। তুমি যখন এরকম আটকাবা, উল্টাটা চিন্তা করো। একটু চিন্তা করো সালফ্রিক অ্যাসিড কি করতে পারে। ওর কাছে কি কোনোভাবে সামর্থ্য আছে যে ও কোনোভাবে একটা প্রোটন গ্রহণ করবে? সালফ্রিক অ্যাসিডে আবারও বলছি, উল্টাটা চিন্তা করো, যখনই আটকাবা উল্টাটা চিন্তা করো। এই যে H2SO4, ও কি করতে পারে একবার ভেবে দেখো তো। ওর কি সামর্থ্য? ওর সামর্থ্য হচ্ছে একটা H+ ছেড়ে দেওয়া, আর একটা HSO4- ছেড়ে দেওয়া। তাহলে দেখো, এই যে H+ যে ছাড়তে পারে, সে একটা কি, অ্যাসিড। তাহলে অবশ্যই তুমি এটাকে অনুবন্ধী অ্যাসিড বলবা। কমন সেন্স। আরেকটা দেখো, আর কিছু বুঝো না বুঝো, সালফিউরিক অ্যাসিড যে একটা অ্যাসিড, এটা তো আমরা বুঝি, তাই না? তাহলে দেখো, এই প্রোটনটা নেওয়ার পর সবসময় মনে রাখবা, এটা ওই যেটা বললাম শর্টকাট হিসেবে মনে রাখো বা বুঝে মনে রাখো, কোন একটা জিনিস প্রোটন নেওয়ার পর যা পাওয়া যায়, সেটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড হয়। এই যে দেখো, অ্যামোনিয়া, সে অ্যাসিড ক্ষার কি হচ্ছে তুমি ভুলে যাও, তুমি ধরো জানোই না, চিনোই না যে অ্যামোনিয়া একটা ক্ষার। বাট দেখো, সে যে এখানে প্রোটনটা নিল, H+টা নিল, নেওয়া মানেই যা পাচ্ছি সেটা একটা অনুবন্ধী অ্যাসিড। এই যে দেখো, বাইসালফেট, সে একটা প্রোটন নিল, একটা প্রোটন নেওয়া মানেই অনুবন্ধী অ্যাসিড। আর যদি উল্টাটা বলি, হ্যাঁ, বাইসালফেট একটা প্রোটন দান করলো, দান করা মানেই তুমি পাবা অনুবন্ধী ক্ষার। তাহলে এটা একটু শর্টকাট হিসেবে চাইলে মনে রাখতে পারো যে H+ যদি গ্রহণ করে, তাহলে আমরা সব সময় পাই একটা অনুবন্ধী ক্ষার, সরি অনুবন্ধী অ্যাসিড। আর উল্টাটা, যদি H+ দান করে, তাহলে আমরা সবসময় পাবো একটা অনুবন্ধী ক্ষার। তো এইভাবে তুমি মনে রাখতেই পারো, ঠিক আছে? আর যেটা বললাম বুঝে তো সেটা পারাই যায়, ঠিক আছে? SO4-, কেন SO4 তো মাইনাস হবে ভাইয়া, 2- দিচ্ছি, 2- তো হবে। আচ্ছা, H2SO4 তো H+ নিচ্ছে, হ্যাঁ H+ নিচ্ছে, এই জন্যই তো অ্যাসিড, তাই না? H2SO4 তো আসলে HSO4-H+টা নিচ্ছে, কথাটা যদি বলি তোমার কোয়েশ্চেনে হালকা ভুল আছে। তুমি বলতেছো H2SO4 প্রোটন নিচ্ছে, H2SO4 কিন্তু প্রোটন নেয় নাই। প্রোটনটা নিচ্ছে কে, HSO4-, আর H2SO4 প্রোটন নেওয়ার পরে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এবার একটু সামনের দিকে যাই, পানির আয়নিক গুণফল নিয়ে কথাবার্তা বলবো, বা আমাদের যে এই অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, সেটা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, সালফেটেরটা বুঝো নাই? সালফেটেরটা এই যে, না বুঝার তো কিছু নাই। দেখো, আমাদের এখানে মনে করো HSO4 ছিল, ও কি করছে, ছেড়ে দিছে আলটিমেটলি প্রোটনটা, একটা প্রোটন পাইছি, আর এখানে পাইছি SO4-। আর সালফেটের চার্জ তো 2- হবে, তাই না? এটা না বুঝার তো কিছু নাই। আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই, পানির আয়নিক গুণফল নিয়ে কথা বলতেছি। পানির আয়নিক গুণফল ব্যাপারটা কিরকম, আমরা আগের দিন যে কেপিকেসির ম্যাথ করছি, অনেকটা সেই ধরনের কথাবার্তা এখানে বলবো। একটু খেয়াল করো, আমাদের পানি কিরকম, H2O। তাহলে সে কিভাবে ভাঙে? সে একটা প্রোটন দেয়, আর হচ্ছে যে OH- দেয় আমাদেরকে। তাহলে আমরা যদি কেপিকেসির ম্যাথের মতো করি, যে উপরে রাখলাম হচ্ছে পানির ঘনমাত্রা, মানে H+ আর OH এর ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, আর নিচে রাখলাম হচ্ছে পানির ঘনমাত্রা, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। আগের দিন আমরা যে কেপিকেসির ম্যাথ করলাম, ওই কেসিয়ার ফর্মুলাটা। এখন একটু খেয়াল করো, আমরা যদি এই যে H2O-টাকে, আমি এখানে লিখা আছে এটা তাও আরেকবার ক্লিয়ার করার জন্য লিখি, এই যে কেসি এর সাথে যদি H2O-টাকে এই পাশে নিয়ে আসি, আর এই পাশে থাকে হচ্ছে H+ ইন্টু OH-। এই যে এই পুরা টার্মটা, এটাকে আমরা একসাথে আবার বলি হচ্ছে
কে ডাব্লিউ, অর্থাৎ পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল তাহলে সিম্পলি কি বোঝাচ্ছে, পানির মধ্যে দুইটা আয়ন আছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস, তাদের যে গুণফল সেটাই হচ্ছে পানির আয়নিক গুণফল। তাহলে দেখো, এখন যদি আমরা বলি যে আমাদের এখানে কে ডাব্লিউ, এটা কি হচ্ছে, পানির আয়নিক গুণফল। এবং আমরা আশা করি জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কিন্তু একটা ধ্রুবক মান, যেটা হচ্ছে 10 ইনভার্স 14 মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। এখন একটু খেয়াল করো ভাইয়া, আমাদের সাধারণত প্রশ্নে বলা থাকে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলটা হচ্ছে এত, এটা বলা থাকে, তাপমাত্রার কথা বলা থাকে। বাট যদি তাপমাত্রার কথা না বলা থাকে তখন অবশ্যই কে ডাব্লিউ এর মানটা চেঞ্জ হবে। কিন্তু তুমি জেনে খুশি হবা যে পরীক্ষায় আমাদের এখন পর্যন্ত কখনোই 10 ইনভার্স 14 ছাড়া বা 25 ডিগ্রি ছাড়া এই ধরনের কোয়েশ্চেন আসে নাই। বাট ওই যে বললাম না, ধরো কথার কথা, আমার বলা যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাকে যদি বলা থাকে যে 10 ইনভার্স 13 হচ্ছে পানির আয়নিক গুণফল, তখন আমার এটাকেই মেনে নিতে হবে, এরকম আর কি ব্যাপারটা। বাট এটা আমরা ধরি আর কি, এটা কোনো এক্সপেরিমেন্টাল ডাটা না, এটা ধরে নিলাম তোমাদের উদাহরণ দেওয়ার জন্য। কিন্তু যেটা বললাম যে যদি আমার কোয়েশ্চেনে বলা থাকে 25 ডিগ্রি, অবশ্যই আমি 10 ইনভার্স 14টাই ব্যবহার করব। এবং এককটা কি, মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। কিভাবে আসলো দেখো, দুইটা ঘনমাত্রার গুণফল, তাই না? সো ঘনমাত্রা একক কি, মোল পার লিটার। তাহলে একটা মোল পার লিটারের সাথে যদি আরেকটা মোল পার লিটার গুণ হয়, অবশ্যই কি আসবে, মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। আচ্ছা, আহ, তিশা, ওইটা যেটা বলছো ওইটা আমরা পরিমাণগত রসায়নে ব্যাখ্যা করব, মোলারিটি টপিকটা পরিমাণগত রসায়নে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে? যদি না বলা থাকে অবশ্যই এটাই তো বলে দিলাম যে বলা থাকবে, আর না বলা থাকলে 25 ডিগ্রি ধরে নিব, কোনো চিন্তা নাই। আচ্ছা, তাহলে দেখো, অনুবন্ধী যৌগলের জন্য, তার মানে এই যে একটু আগে আমরা শিখলাম যে আমাদের ধরো কে আছে, এই যে বললাম যে NH3। আচ্ছা, দেখলাম দু একজনের কনফিউশন ছিল, তারা আবার একটু খেয়াল করো আগের পেজে যাদের, NH3 ও একটা ক্ষার। কেন ক্ষার বলতেছি, কারণ ও একটা প্রোটন নিতে পারে। তাহলে দেখো, প্রোটন নেওয়ার পর যেটা হয়ে যায় NH4, বুঝতেই পারতেছো সেটা কি, একটা অ্যাসিড হবে। তাহলে সামনে কি লাগাই দিবা, জাস্ট অনুবন্ধী ওয়ার্ডটা লাগাই দিবা, কাজ শেষ। আচ্ছা, এখন একটা খেয়াল করো, এটা অবশ্যই আমাদের বইয়ের সূত্র। আর ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো সাধারণত আমরা তোমাদের প্রস্তুতিটা আগে থেকে কিছু আছে ধরে নিয়ে আমরা কিন্তু প্রতিপাদন দেখাই না সূত্রের। এবং অনেকের কাছে আমি জানি যে বইটা যদি একটু কম পড়া থাকে এই ফর্মুলাটা নতুন লাগতে পারে, বাট এটা কিন্তু আমাদের বইয়ের ফর্মুলা ভাইয়া, যে অনুবন্ধী যৌগলের জন্য। ধরো, এটা হচ্ছে আমাদের একটা ক্ষার, ক্ষারের জন্য এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কে বি। অর্থাৎ এই টার্মটা আমি বলে দিচ্ছি আলাদা করে, ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক মানে একটা ক্ষার কি পরিমাণে বিয়োজিত হচ্ছে সেটা। আর চিন্তা করো, এটা একটা অ্যাসিড, অ্যাসিড যেহেতু এ দিয়ে তাই এটাকে বলি কে এ। তাহলে এটাকে কি বলবো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আমি আর পুরোটা লিখলাম না, এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে আমরা এখানে কি ফর্মুলা দেখতে পারতেছি, যে কে এ ইন্টু কে বি সমান হচ্ছে কে ডাব্লিউ। তার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের দেখা গেছে যে কোন একটা অনুবন্ধী অ্যাসিডের যেই কে এটা আর তার ক্ষারের যে কে বিটা, এদের গুণফল কি আসবে, 10 ইনভার্স 14। আর তুমি যেই রাইটারের বই পড়ো না কেন, বইটা খুললেই দেখবা সব বইতে আসলে জিনিসটা প্রতিপাদন করা আছে। তুমি যদি কোনোদিন না দেখে থাকো ফর্মুলাটা, অনেক আইডিয়া মাথায় আসবে যে কোত্থেকে আসলো ভাইয়া 10 ইনভার্স 14, পানির সাথে এটা কি সম্পর্ক। কিন্তু দেখা যায় যে এটা খুব সুন্দর মতো প্রতিপাদন করে চলে আসে। আমাদের যেহেতু প্রতিপাদন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে না, বা আমাদের জন্য যেহেতু ম্যাথটা ইম্পর্টেন্ট, এই জন্য ভাইয়া আমরা এখানে ওই জিনিসটা দেখাচ্ছি না। তাহলে চলো সামনের দিকে যাই, ক্রোমো নেক্সট ক্লাসে ভাইয়া, ক্রোমো নেক্সট ক্লাসে। দেখো, খুব সহজ একটা ম্যাথ, অ্যামোনিয়াম আয়নের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে তোমাকে, NH3 এর বিয়োজন ধ্রুবক কত বের করতে হবে, এবং সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যারা যারা কোয়েশ্চেনটা ধরে ফেলছো তারা কিন্তু এখনই 14। এইখানে ভাইয়া একটু মনে একটা গুণ চিহ্নটা পড়ে গেছে, কোনোভাবে টাইপিং মিস্টেক, সেটা পড়ে গেছে, বুঝাই যাচ্ছে যে 5.8 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে রবিনের আনসারের সাথে অনেকের আনসার এরপর মিললো, 1.72 তানভীর, তারপর রাকিব, অনেকে আনসার দিচ্ছ, স্বর্ণা, রাইম, আচ্ছা আশিক, ধন্যবাদ আলামিন, সবাইকে যারা আনসারটা দিচ্ছ। সবার নামই পড়বো, আপাতত যাদের নামটা সামনে আসলো তাদেরটাই পড়লাম। যেখানে দেখা যাচ্ছে যে আনসারটা আসবে 1.72 ইন্টু 10 ইনভার্স 5। দেখো ভাইয়া, এই ধরনের কোয়েশ্চেন MCQ টাইপ কোয়েশ্চেনে আসার জন্য একদম পারফেক্ট বা বেস্ট কোয়েশ্চেন। রিটেনের জন্য এটা কিন্তু একটু বেশি সহজ কোয়েশ্চেন হয়ে যায়। আবার আমি ওইটাও বলে রাখি, ক্যালকুলেটর ছাড়া এটা আসবে না।
যেসব জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না ওখানে এই ধরনের গুলো আসে না। তাও কিন্তু কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়, যেমন ধরো আইওটিতে কিন্তু এমসিকিউ হয়, ক্যালকুলেটর ইউজ করা যায়। ঠিক আছে, ওই ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন আসতেই পারে। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আশা করি নামটা শুনছি আমরা। আচ্ছা, তাহলে দেখো, এরপরে যদি আমরা যাই পিএইচ আর পিওএইচ এ, খুব বেসিক কিছু কথাবার্তা যেটা কিনা আমরা আসলে 9-10 থেকে কিন্তু দেখে আসছি। হ্যাঁ ভাইয়া, কে এ আর কে বি শুধুমাত্র অনুবন্ধী অ্যাসিড ক্ষারকের জন্য হবে। মানে তুমি যে কোয়েশ্চেনটা করছো আমি সেটার ভিত্তিতে একটু উত্তর দিয়ে দিই। মনে করো আমরা যে কোনো একটা ক্ষার নিলাম NaOH, আর যে কোনো একটা অ্যাসিড নিলাম HCl। ঠিক আছে, এবার আমি কি করলাম, এটার জন্য ধরলাম কে বি পাবো একটা, আর অ্যাসিডের জন্য একটা কে এ পাবো। খুব স্বাভাবিক। তাহলে এইটা কখনোই, এই কে এ আর কে বি কখনোই সেটা 10^14 হবে না। কারণ কি, এরা তো অনুবন্ধী না। অনুবন্ধী হওয়ার শর্ত কি, ওই যে একটা প্রোটনের আদান প্রদান। খেয়াল করছো, আমরা কিন্তু মূল কথাটা থেকে নড়ি নাই। একটা প্রোটনের আদান প্রদান, এদের মধ্যে কি সম্পর্কটা এরকম? মোটেও এরকম না। দেখো কোথায় NaOH আর কোথায় HCl। তাহলে দেখো, যাদের মধ্যে শুধুমাত্র একটা প্রোটনের লেনদেনের সম্পর্ক থাকবে তাদের ক্ষেত্রেই তুমি অনুবন্ধী বলতে পারবা, আর তাদের ক্ষেত্রেই 10^14 এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, বাকিদের জন্য কিন্তু এটা হবে না। তাহলে দেখো, আমরা পিএইচ আর পিওএইচ নিয়ে কথা বলবো এখন। পিএইচ স্কেল খুব কমন একটা আইডিয়া, বেসিক একটা আইডিয়া। একটু খেয়াল করি, যেটা কিনা আমরা 9-10 থেকে শিখে আসছি, যে যেমন আমরা কি জানি কিছু কমন কথাবার্তা, যে 7 হইলে সেটা হচ্ছে কি আমাদের নিউট্রাল। আর আরেকটু বলে রাখি, যে আমাদের সামনের দিকে পিএইচ নিয়ে যত রকমের ম্যাথ আছে সব আছে। যে পিএইচ কি কম হইতে পারে, বেশি হইতে পারে, লঘু হইলে কি হয়, দুর্বল অ্যাসিডের জন্য কি হয়, দুর্বল ক্ষারের জন্য কি হয়, সব আছে। তো একটু অপেক্ষা করো, আমি জানি এই কোয়েশ্চেনগুলো আসবে, তুমি সামনেই আনসারগুলো পেয়ে যাবা। তাহলে দেখো, আমরা কি বলি, যদি আমাদের এই যে পিএইচ, এই জিনিসটা যদি <7 হয় তখন কি অ্যাসিডিক। আর পিএইচ যদি <7 হয় তাহলে হচ্ছে যে বেসিক বা ক্ষারীয়। আর নিউট্রাল কখন, যখন পিএইচটা 7-এর সমান হবে। এটা আমরা বুঝে আশা করি। আর পিএইচটা আমরা কিভাবে বের করি? পিএইচ অবশ্যই আমরা বের করি হচ্ছে, যেমন আমি একটু দেখাই দিই, পিএইচ মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। খুব স্বাভাবিক। আবার পিওএইচ কিভাবে বের করি? ওএইচ আয়নের ঘনমাত্রা। এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসা সূত্র, খুব সহজ জিনিস। এটা একটা কথা। আর আরেকটা কথা একটু খেয়াল করো, আমরা যেমন জানি যে কে এ ইন্টু কে বি, এটা যেমন আমরা শিখলাম 10^14, আমরা কি আরেকটা ব্যাপার জানি না? ওই যে পানির আয়নিক গুণফল এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস, সেটা সমান আসলে কি 10^14। এবং এখান থেকে আমরা লিখতে পারি আশা করি, এটা আমি একটু এক লাইন দেখা দিচ্ছি, যেটা প্রতিপাদন আলাদা বিশেষ কিছু না। ধরো আমি দুই পাশে যদি মাইনাস লগ নিতাম, দুই পাশে যদি মাইনাস লগ মানে 10 ভিত্তিক লগ নিচ্ছি, তাহলে এক পাশে কি এইচ প্লাস, আরেক পাশে কি এখানে ওএইচ মাইনাস এটা, আর এদিকে হচ্ছে কি মাইনাস লগ 10, 10^14। দুই পাশে ভাইয়া কি করলাম, দুই পাশেই নিলাম হচ্ছে আমাদের মাইনাস লগ। তাহলে বুঝতেই পারতেছো, এই পাশে ওই যে 10-10 মিলে গেছে, আর সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস 14। আর এখানে খেয়াল করছো, মাইনাস লগ এইচ, এটা মানে আসলে কি হবে পিএইচ। আর এখানে আরেকটা মাইনাস লগ ওএইচ, এই পুরাটা সহ হবে হচ্ছে এটা পিওএইচ। তাহলে দেখো, আলটিমেটলি পরীক্ষায় আনসার করার জন্য তোমার যে ফর্মুলাগুলো বা যে কনসেপ্টগুলো কাজে লাগবে, যে পিএইচ হচ্ছে 7 হলে নিউট্রাল হয়, আর 0 থেকে 7-এর মধ্যে হলে সেটা অ্যাসিডিক হয়, আর 7 থেকে 14-এর মধ্যে হলে সেটা ক্ষারীয় হয়। আর পিএইচ আর পিএইচ এর ফর্মুলা এটা। আর পিএইচ আর পিএইচ যদি যোগ করি দুইটা, তাহলে 14। তার মানে তুমি যদি করো কারো পিএইচ সাপোজ পাচ্ছ হচ্ছে 6, পিএইচ যদি 6 হয় তখন তুমি পিএইচটা ইজিলি বলে দিতে পারবা কত, 14 - 6, তাহলে 8। তাহলে দুইটার যোগফল সবসময় কি হবে ভাইয়া, 14 হবে। ঠিক আছে, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, না ভাইয়া, পিএইচ আর পিওএইচ এর গুণফল 14 হবে না, ওইটা ওইটা যোগ হবে, ওইটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এই কনসেপ্টগুলো আমাদের কিসে কাজে দিবে, আমরা যখন ম্যাথ করব সেটা কাজে দিবে। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি, এটা একটু পরে ব্যাখ্যা দিব, বাট একটা জিনিস একটু দেখে রাখো। যে কোনো টেম্পারেচারে না ভাইয়া, ওই যে দেখো 10^14টা কখন হয়, ওইটার সাথে রিলেট করো, শুধুমাত্র 25°C টেম্পারেচারে, শুধুমাত্র। আবারও বলতেছি, পরীক্ষায় আসলে 25 ডিগ্রি নিয়েই কোয়েশ্চেন আসে, বাট যদি এর বাইরে আসে সেটা তোমাকে বলাই থাকবে যে এত হচ্ছে তাপমাত্রা, হ্যাঁ ওইটা বলাই থাকবে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ শর্মি, দেখো, ওই যে বললা না পিএইচ এর মান কি 0 থেকে ছোট বা 14 থেকে বড় হইতে পারে নাকি, এটাই ভাইয়া তখন বললাম। এই সবগুলা জিনিস নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব, যত রকমের
পিএইচ হয়, ইনশাল্লাহ আজকে কোনোটা বাদ যাবে না। আসো আমরা একটু সামনের দিকে আগাই তাহলে, এবং সেখান থেকে আমরা তোমাদের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব যে শূন্য থেকে বড় হইতে পারে নাকি বা ছোট হইতে পারে নাকি, এই ব্যাপারগুলা। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা বিভিন্ন অ্যাসিড ক্ষারের যে পিএইচ নির্ণয় করতে হয় তার বেসিক আইডিয়াটা দেখব। যে আমার দেখতে হবে কতটা এইচ প্লাস অর ওএইচ মাইনাস দান করতে পারে, কতটা এইচ প্লাস আর ওএইচ মাইনাস দান করতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমরা পিএইচ আর পিওএইচ এর কনসেপ্ট নিয়ে কথাবার্তাগুলো বলি। যেমন একটু খেয়াল করো, আমরা যদি এইচসিএল এর কথা বলি ভাইয়া, তখন সে কি একটা প্রোটন দান করতে পারে, রাইট? তারপর আমরা যদি H2SO4 এর কথা বলি, সে কি করতে পারে, দুইটা প্রোটন দান করে, 2H প্লাস আর SO4 2 মাইনাস। আশা করি বুঝতেছি। আবার আরেকটাকে নিয়ে আসি, ধরো আমরা H3PO4 ফসফরিক অ্যাসিড, সে কি করতে পারে, তিনটা প্রোটন দান করতে পারে, তিনটা প্রোটন, আর এটা হচ্ছে ফসফেট আয়ন। এবার একটু খেয়াল করো, আশা করি এই রিয়াকশনগুলো পরিচিত। এখন চিন্তা করো, আমাকে এই তিনটা অ্যাসিডেরই বললো যে 0.1 m HCl এর পিএইচ কত, আমাকে বললো যে 0.1 m H2SO4 এর পিএইচ কত, আর আমাকে বললো 0.1 m, বুঝতেই পারতেছো সবগুলোর ঘনমাত্রা সেম নিলাম। এখন দেখেন, আমরা তো নর্মালি জানি আমাদের ফর্মুলা কি, এই যে পিএইচ নিব, পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিব, রাইট? ঘনমাত্রাটা কার বসাতে হবে এখানে, হাইড্রোজেন আয়নের। সো অনেকে আমরা এই ভুলটা করি, বেসিক রিলেটেড একটা ভুল, আমরা সবগুলোর ক্ষেত্রেই 0.1 বসায় ম্যাথটা করার চেষ্টা করি, এবং আমরা দেখেই বলে দিই যে হ্যাঁ এটার আনসার হচ্ছে 1। কিন্তু একটু খেয়াল করো, আমার এখানে প্রোটন দান করে কয়টা, একটা, রাইট? এখানে দান করে একটা, এখানে প্রোটন দান করে দুইটা, আর এখানে প্রোটন দান করে তিনটা। তাহলে কথার কথা, এবার একটু চিন্তা করো, এখানে যদি HCl এর ঘনমাত্রা হয় 0.1, এইচ প্লাস এর ঘনমাত্রাও কত হবে, 0.1, যেহেতু একটা থেকে একটা আসতেছে। আর পরে দেখো সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা যদি হয় 0.1, তাহলে এখানে হাইড্রোজেনেরটা কত হবে, 0.1 ইন্টু 2। তার কারণ কি, একটা সালফ্রিক অ্যাসিড থেকে প্রোটন আসতেছে কয়টা করে, দুইটা করে, তাই আমরা 2 দিয়ে গুণ দিলাম। আর ফাইনালি দেখো, আমরা যদি এখানে একটু বলি যে H3PO4 ও কি 0.1, তাহলে ওর থেকে প্রোটন কয়টা পাচ্ছি, 0.1 ইন্টু 3। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি ভাইয়া, যে আলটিমেটলি তুমি যে পিএইচ এর ফর্মুলাটা ইউজ করবা তিনজনের জন্য, সেম একটা ফর্মুলা যদি বলি, মাইনাস লগ, আমরা কি করব, এখানে একটা জিনিস দিয়ে আমাদের গুণ দিতে হচ্ছে, ঠিক আছে? সো আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, আমরা ধরে নিলাম সেটাকে এন বা ই, কিছু একটা ধরে নিই, ধরলাম সেটা হচ্ছে ই, যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম, ইন্টু কি করব, আমরা মেইন যে ঘনমাত্রা, ঘনমাত্রা সেটা। তাহলে খেয়াল করছো, প্রত্যেকের ঘনমাত্রাই কি 0.1 ছিল, কিন্তু তুমি যখন বের করতে যাবা, এটার ক্ষেত্রে তুমি সরাসরি কি করবা, লগ 0.1, এটার ক্ষেত্রে কি করবা, লগ 2 ইন্টু 0.1, যেহেতু এই যে দুইটা দেয়। আর এটার ক্ষেত্রে কি করবা, মাইনাস লগ 3 ইন্টু 0.1। তাহলে এইটা আসলে কি, সে, আমি আবারও ভেঙে লিখে দিচ্ছি, ও আসলে কতটা এইচ প্লাস দান করে, কতটা এইচ প্লাস দান করে, সেটা আসলে হচ্ছে এই ইটা। তাহলে দেখো, আমরা যদি একটু নামটা বলে দিই, মনোপ্রোটিক, ডাইপ্রোটিক, ট্রাইপ্রোটিক, এগুলো হচ্ছে আলাদা আলাদা নাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো অনেকে আমাকে আনসারটা বলে দিচ্ছ যে সেকেন্ডটা হবে 0.69, থার্ডটা হবে 0.52, ঠিক আছে লিখে দিই তাহলে। সেকেন্ডটা হবে 0.69, তাই না? আচ্ছা, 0.69, আর থার্ডটা হবে 0.52 লিখলাম। আর এটা তো বুঝাই যাচ্ছে, দেখো তো, আমরা আশা করি এটা বুঝি যে মাইনাস লগ 10, আর এটা কি 10 ইনভার্স 1, তাহলে ঘুরে ফিরে কি হচ্ছে, এটা 1 আসবে, আর মাইনাসে মাইনাসে এটা আনসারটা আসবে +1। ওইটাই বললাম ভাইয়া, যে 0.1 মানেই যে যে কারো পিএইচ 1 হবে তা না। 0.1 কেন দিলেন, ওইটা ভাইয়া র্যান্ডমলি নিচ্ছি, ধরো পরীক্ষা একটা কোয়েশ্চেন আসছে 0.1 দিয়ে, তুমি 0.2 দিয়ে করে দেখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেট প্রবলেমের জন্য শুনতে পারো না, বুঝতে পারছি, অসুবিধা নেই। এটা একটা কোয়েশ্চেন দিলাম, একটা প্রবলেম সলভ করে ফেললাম, র্যান্ডম, ঠিক আছে? আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা, এবার চলো আমরা সামনের দিকে যাই। আশা করি এই আইডিয়াটা বুঝতে পারছি যে কখন আমাদের এই সংখ্যাটা দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, এবার দেখেন আরেকটা জিনিস একটু পাশাপাশি বলে রাখি, এদের প্রত্যেকের যদি জিজ্ঞেস করতো, আমরা তো এখানে পিএইচ কত সেটা বের করলাম, তাই না? দেখলাম যে পিএইচ কারো 1 হয়, কারো 0.69, কারো 0.52। এখন এদের প্রত্যেকের যদি পিএইচটা বের করতে বলতো, আশা করি কোনো প্যারা হইতো না আমাদের, খুব ইজি জিনিস। তুমি কি করতা,
14 থেকে 1 বাদ দিয়ে দিতা, 14 থেকে 1 এটা কত আসতো 13, এটা কি করতা 14 থেকে 0.69 বাদ দিতা, আনসারটা চলে আসতো। আশা করি ভাই কনসেপ্টটা বুঝতে পারছি, তাই না? জিনিসগুলো কিন্তু সহজ, জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আর তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা কিন্তু আসে এই টাইপের কোয়েশ্চেন। এখন তোমার কাছে সহজ লাগুক আর কঠিন লাগুক, পরীক্ষায় আসে তাই শিখতে হবে, এটাই হচ্ছে কথা। তাহলে চলো এবার সামনের দিকে যাই, আশা করি এই পেজটা বুঝাতে পারছি। এখন আমরা সবল অ্যাসিড ক্ষার আর দুর্বল অ্যাসিড ক্ষারের মধ্যে পার্থক্যটা দেখব। এটা আশা করি সবলেরটা তো আমাদের আগের পেজেই ক্লিয়ার হয়ে গেছে, কারণ দেখো আগের পেজে আমরা যে তিনটা অ্যাসিড নিয়ে কথা বলছি বেশ ভালো সবল অ্যাসিড কিন্তু, ঠিক আছে, HCl, H2SO4, আর হচ্ছে যে আমাদের H3PO4, ঠিক আছে। ভাইয়া এক অম্লীয় ক্ষারক কি? এক অম্লীয় ক্ষারক একটু দেখো, সহজভাবে যদি বলি, এই যে NaOH, ওর মধ্যে একটা OH আছে না, এই একটা OH যদি থাকে তখন সেটাকে এক অম্লীয় ক্ষারক বলে। মানে কি এক অম্লীয়, এক নম্বর হচ্ছে ও ক্ষারক। আর অম্লীয় কেন? কারণ এই OH-টাকে সরাইতে একটা প্রোটন লাগবে, এই জন্য হচ্ছে এক অম্লীয় ক্ষারক। যেমন আমাদের MgOH2, এখানে কি দুইটা OH আছে, তাহলে তুমি এটাকে বলবা দ্বি অম্লীয় ক্ষারক। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে। আচ্ছা, কোনটা সবল অ্যাসিড আর কোনটা দুর্বল অ্যাসিড কিভাবে বুঝে, এটা একটা আমাদের জাতির বড় প্রশ্ন। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, শোনো। আমাদের পরীক্ষায় সচরাচর যে কোয়েশ্চেনগুলো আসে সেটার ভিত্তিতে আমি বলতেছি। দুর্বল অ্যাসিড যদি বলে, হ্যাঁ, খামাখা ব্যাপারগুলোকে বেশি কমপ্লিকেটেড করা দরকার নেই, তোমার জন্য সহজ করে দিচ্ছি যে পরীক্ষা উইক অ্যাসিড আসলে কোনগুলো আসে। এক নম্বর হচ্ছে সবার প্রিয় ইথানোয়িক অ্যাসিড, আর এর বাইরে যদি কোনোটা আসে সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এই যে জৈব অ্যাসিড যারা, সাধারণত তারা দুর্বল অ্যাসিড হয়, তুমি তোমার বই খুলে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর পাশাপাশি আরেকটা মাঝে মাঝে আসে কার্বনিক অ্যাসিড। তো তুমি দুর্বল অ্যাসিড হিসেবে ভাইয়ের কথা শুনো, কাজে দিবে, এই তিনটা মনে রাখো। আর দুর্বল ক্ষার নিয়ে কোয়েশ্চেন আসলে এতই কম আসে, তাও যদি দুই একটা যা আসছে, একটা দুর্বল ক্ষার নিয়ে আসছে, সেটা হচ্ছে সবার পরিচিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এর বাইরে যা, এই যে সবল অ্যাসিড ক্ষার, একটু চিন্তা করো, আমরা কিন্তু ছোটবেলা থেকে এই যে HCl বলো, H2SO4 বলো, নাইট্রিক অ্যাসিড বলো, এদেরকে কিন্তু সবল অ্যাসিড হিসেবেই আমরা চিনে আসতেছি একদম ছোটবেলা থেকে। আশা করি এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমি যে আইডিয়াটা এখানে বলতে চাচ্ছি, যে বুঝতেই পারতেছো যখনই আমরা দুর্বল অ্যাসিড ক্ষারের কথাবার্তা বলি তখন একটা জিনিস চলে আসে না, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, তাই না? সেটা চলে আসে। সো বুঝতেই পারতেছো ডান পাশে আমরা এটা দেখবো। আর বাম পাশে আমরা কি দেখবো? বাম পাশে দেখবো হচ্ছে বেসিক্যালি আমরা এই যে HCl, যা দেখে ফেলছি সেটাই, সে H+ আর Cl- দান করে। এখন এখানে আমি যে ব্যাপারটা বুঝতে যাচ্ছি, একটু চিন্তা করো, কেন একটা দুর্বল আর কেন একটা সবল, কেন আমরা এই দুর্বল আর সবলের আইডিয়াটা বলতেছি। দুর্বলটা কেন বুঝতে হবে, কারণ দেখো মনে আছে দুর্বল অ্যাসিডের সাথে কিন্তু আবার বাফার দ্রবণ রিলেটেড। তাহলে দেখো আমরা যদি দুর্বল অ্যাসিডের কনসেপ্টটা বুঝি তাহলে কিন্তু বাফার দ্রবণটা বুঝতেও সহজ হবে। এখন দেখো আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমাদের HCl সবল মানে কি, আমি যদি এখানে 100% HCl নিই, দেখা যাবে যে কি সে 100%ই ভেঙে আমাকে একদম কমপ্লিটলি প্রোটন দিয়ে দিতেছে। ওই জন্যই আমরা কি করতে পারি ম্যাথ করানোর সময়, বুঝছো, ওই জন্যই আমরা ম্যাথ করার সময় এটা যদি 0.1 ধরি, এটাও 0.1 ধরতে পারি, এরকম, যেহেতু 100% ভেঙে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে দুর্বল অ্যাসিড গুলো যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়, ও যদি সাপোজ এখানে 100% থাকে, দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রোটন প্রোটন দিচ্ছে 1%, 2%, কথার কথা আমি ধরে নিলাম 5%। এখন ভাইয়া তুমি একটু চিন্তা করো, এইটা 100 থেকে তুমি মাত্র পাও 5টা, তাহলে এখন তুমি এটাকে 0.1 আর এটাকেও 0.1 ধরা কি ঠিক হবে? বিবেকের কাছে প্রশ্ন, কখনোই কিন্তু এটা ঠিক হবে না। কারণ কি, 100টার মধ্যে 100টা তো তুমি পাও না, 100টার মধ্যে কয়টা পাও, মাত্র 5টা পাও। তো এটাই হচ্ছে একটা অ্যাসিড সবল বা দুর্বল হওয়ার ব্যাপারটা। ধরো আমার কাছে অনেক টাকা পয়সা আছে, তার মানে কি আমি দানশীল? না। শর্ত কি, প্রোটন দান করাটা, বা শর্ত কি, আমি দানশীল মানে আমার টাকা দান করতে হবে। সো দেখো সবল বা বেশি দানশীল আমি কাকে বলবো, যে কিনা আমার বেশি প্রোটন দান করতে পারবে মানে 100%। আর ওভারঅল দুর্বল কিভাবে আইডেন্টিফাই করব, যে আসলে পুরোটা দান করতে পারতেছে না। আচ্ছা, চিনতে পারবো কি করে? চিনতে পারবো এই যে বলে দিলাম, উইক অ্যাসিড মনে রাখবা পরীক্ষায় আসবেই এই তিনটা নিয়ে কোয়েশ্চেন, আর উইক বেজ আসবেই হচ্ছে এটা নিয়ে কোয়েশ্চেন, এর বাইরে আসে নাই, তুমি বললাম তো কোয়েশ্চেন ব্যাংক চেক করে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আহ, এটা আরেকবার বুঝান। আচ্ছা, এটা আরেকবার বুঝান। এই যে ওয়ান যেটা বলতেছি না, .1 নিয়ে কনফিউজড হয় না, এই যে দেখো ধরি, ধরি আমরা এই 0.1 এমটা
এটা একটা মান ধরে নিচ্ছি, এমন না যে তুমি মানে তোমাকে আমি এটা 0.2 0.5 যে কোনো কিছু দিয়ে বুঝাতে পারতাম, ধরে নিলাম 0.1 আর কি। তাহলে কি হবে, সবল অ্যাসিড যদি তুমি 100টা নাও, হ্যাঁ পার্সেন্ট বাদ দাও, বাংলা কথাবার্তা বলি, পার্সেন্ট বাদ দাও, এখানে যদি আমি 100টা নেই, 100টার মধ্যে দেখা যাবে 100টা প্রোটন দিয়ে দিচ্ছে। এই জন্য আমরা 0.1 এই ঘনমাত্রাটাই ওই যে ম্যাথে কি করি, লগ এইচ প্লাস বসাই না, এবং আমরা কি বসাই, লগ 0.1, আগের পেজে যেটা দেখলাম এটা বসাই। কিন্তু আমার কথা হচ্ছে দুর্বল অ্যাসিডের জন্য, দুর্বল অ্যাসিডের জন্য আমাদের এটা যদি নিই 100টা, অ্যাসিড যদি নিই 100টা, তাহলে দেখা যায় যে ও এতই দুর্বল, এতই দুর্বল, দেখা যাচ্ছে যে আমাকে মাত্র 5টা প্রোটন দিতেছে। তাহলে দেখো তুমি কি এখন 100টা সমান যদি তুমি 5টা না বলো, 0.1 সমান 0.1 বলবা? বলবা না তো, আমি তো বললাম এটা 0.1 ধরা নাই, ধরো এটা 100ই আছে ঘনমাত্রা, কথার কথা, এত হয় না, 100ই আছে। এখন 100টা থেকে 5টা সে প্রোটন দেয়, তাহলে তো দুই পাশে সমান হইলো না, কিন্তু সবল অ্যাসিডের জন্য তো দুই পাশে সমান হইলো, 100টা থেকে 100টাই দেয়। আর দুর্বল অ্যাসিডের জন্য, ক্ষারের জন্য 100টা থেকে দেখা যাচ্ছে মাত্র 5টা দিতেছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে ওই যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র যে ব্যাপারটা আছে, এটা প্রতিপাদন ওভাবে ডিটেলসে হালকা একটু বলে দিই, এটার সময় বেশি লাগবে না। মনে করো যে আমাদের এখানে এটার ঘনমাত্রা হচ্ছে সি ছিল, হ্যাঁ ঘনমাত্রা সি ছিল, আর আমি কিন্তু এটা ঘনমাত্রাই বলতেছি, কনফিউজ হয় না। আর এগুলো কি থাকে, শুরুতে জিরো থাকে, ওই যে আমরা আগের দিন করছি না, এটা হচ্ছে শুরুতে কতটুকু থাকে, তারপর আমরা সাম্যাবস্থায় পরিমাণটা বের করি। এখন ধরো কথার কথা, যে আমি এই জিনিসটা এখানে লিখতেছি, এক মোল থেকে, এক মোল থেকে বিয়োজিত হয় আলফা, মনে আছে ঐকিক নিয়ম, এক মোল থেকে বিয়োজিত হয় আলফা, তাই না? এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা আলফা। তাহলে চিন্তা করো সি মোল থেকে কতটুকু বিয়োজিত হবে, সি আলফা। দেখো কঠিন কোনো কথা কিন্তু বলিনি, আবার বলতেছি, কথার কথা যে আমার এখানে সি ছিল, হ্যাঁ, তাহলে কি হবে, সাম্যাবস্থায় কতটুকু ভেঙে যাবে, এক মোল থেকে ভাঙে যদি আলফা, আমরা এটাও ধরে নিছি, চিন্তা করো না, এটাও ধরে নিছি, প্রশ্নে দেওয়া থাকবে বা আমরা ওইটা বের করে নিতে পারবো। আচ্ছা, ম্যাথ দেখলে বুঝবা। এখন দেখো ছিল হচ্ছে সি, আর কতটুকু ভেঙে গেছে, সি আলফা। তাহলে বুঝতেই পারছি এই পাশে কতটুকু তৈরি হবে, এটাও সি আলফা তৈরি হবে, এটাও সি আলফা তৈরি হবে। কারণ থিওরিটিক্যালি কি বলে মনে আছে অনুপাতটা, এই যে 1:1:1, মানে অ্যাসিড যদি একটা নাও, প্রোটন পাও একটা, আর সাথে যে আয়নটা সেটাও পাও একটা। আবার একটু আলফাটা বোঝান, এই যে ভাইয়া দেখো পুরানো টপিক তো, সব ক্লাসে যদি একই টপিক বারবার রিপিট করি, তাহলে একটা হচ্ছে দেখো যারা অলরেডি বুঝে গেছে তারা বিরক্ত হবে, আর আরেকটা হচ্ছে কিন্তু আমাদের ক্লাসের টাইমটাও বেড়ে যাবে। তো এই জন্য বলতেছি তুমি কিন্তু এটা বই থেকে বলো বা পুরানো ভিডিও থেকে বলো, দেখে নিতে পারবা, হ্যাঁ। এই ব্যাপারগুলো আমাদের সবার একটু বুঝতে হবে, যেহেতু একসাথে সবাই ক্লাস করতেছি। আচ্ছা একটু দেখো, এক মোল থেকে বিয়োজিত হয় আলফা, তাহলে সি মোল থেকে বিয়োজিত হবে সি আলফা, ঠিক আছে, নর্মাল জিনিস কিন্তু এটা। আচ্ছা, এবার দেখো আমরা যদি এই ক্ষেত্রে বের করতে চাই কেসিটা, তাই না, আগের মতো আগের দিনের ক্লাসের কথাবার্তা, তাহলে কি করি, সি আলফা ইন্টু সি আলফা গুণ দেই, তাই না? আর নিচে কি রাখি, নিচে রাখি হচ্ছে আমাদের বিক্রিয়কটা, তাহলে বিক্রিয়কে কি থাকতেছে, সি ইন্টু 1 - আলফা। আবারও বলতেছি, কনফিউজ হব না আমরা, এটা আমরা এখানে মোল ইনভার্স, মোল পার লিটার যেটা, সেটাই ব্যবহার করতেছি কিন্তু ঘনমাত্রা, ঠিক আছে, এটা আমরা ঘনমাত্রাই ধরে নিচ্ছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে যদি আমরা হিসাব নিকাশগুলো করি, তাহলে আলটিমেটলি কি পেয়ে যাব আমরা, আমরা এখানে পেয়ে যাব হচ্ছে আলফা স্কোয়ার সি, তাই না, কাটাকাটি চলে যাবে, আর নিচে পাবো 1 - আলফা। আচ্ছা দেখেন ভাইয়া, আবারও বলি ঐকিক নিয়ম, আমরা ধরে নিচ্ছি যে এক মোল থেকে যদি বিয়োজিত হয় আলফা, তাহলে সি মোল থেকে বিয়োজিত হয় হচ্ছে সি আলফা, হ্যাঁ। আচ্ছা, ওইখান থেকে আমি এটাকে লিখছি, তাহলে এটা যদি সি আলফা ভাঙে, এটা সি আলফা তৈরি হবে, এটাও সি আলফা তৈরি হবে, ধরে নিছি, এই যে দেখো ধরে নিছি এক মোল থেকে বিয়োজিত হয় আলফা, তাহলে সি মোল থেকে বিয়োজিত হবে সি আলফা, ওরকম ধরে নিছি, ঠিক আছে। আর আরেকটা কথা, সবাইকে আমি বারবার প্রত্যেক ক্লাসে এটা রিকোয়েস্ট করি, যে আমাদের কিন্তু একটু বইটা ভালো মতো পড়তে হবে। কারণ দেখো ইঞ্জিনিয়ারিং সময় কিন্তু তোমার সবকিছু প্রতিপাদন নিয়ে কিন্তু কথা না, ম্যাথ আসে, প্রবলেম সলভিং আসে। তুমি যদি তোমার বইটা ভালো মতো পড়ে থাক পড়া থাকতো, বা যদি মনে থাকতো, হয়তো অনেকদিন পড়ো নাই দেখে মনে নাই, তাহলে কিন্তু এই জায়গায় তুমি আটকাইতা না, এটা কিন্তু একদম সরাসরি বইয়ের জিনিস, ঠিক আছে। এখানে আয়তন নিচ্ছি ভাইয়া, দেখো দেখো এই যে এখানে আয়তন নিচ্ছি, এই যে পার লিটার না, এখানে আয়তন হচ্ছে ভাইয়া 1 লিটার, এখানে আয়তন 1 লিটার, এখানে আয়তন নিচ্ছি 1 লিটার আয়তন। এবার তুমি 1 লিটার দিয়ে ভাগ দাও, দেখো কিছু যায় আসতেছে না তো। মোল পার লিটার মানেই কি, প্রতি লিটারে আয়তন, হ্যাঁ, প্রতি লিটারে মোল, আয়তন নিচ্ছি এখানে, এই ভুল ধারণাটা রাখবো না যে আয়তনটা নেই নেই। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে যেটা হচ্ছে
আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি এটা যেহেতু একটা অ্যাসিডের জন্য, তাই অ্যাসিডের জন্য এটাকে কে সি না ধরে ওই যে অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক কে এ বলতে পারি কিন্তু, তাই না? একটু আগে শিখছি যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ এটাকে বলতে পারি। তাহলে দেখো ফাইনালি আমরা এখান থেকে কি লিখতে পারি, কে এ ইকুয়ালস টু আলফা স্কয়ার সি। হ্যাঁ, আর তোমার আপত্তি থাকতে পারে ভাইয়া নিচের এটা বাদ গেল কেন। একটু দেখো আমাদের যে আলফাটা সেটা অনেক 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 ছোট হচ্ছে ওয়ান থেকে, মানে মনে করো আলফা হচ্ছে 0.00001 এরকম। তখন কি এক থেকে ওইটা বাদ দিলে আসলে খুব বেশি কিছু যায় আসবে না। এই জন্য আমরা ধরে নিলাম নিচে আসলে ওয়ান মাইনাস আলফা না, নিচে ওয়ানই আছে। সো ফাইনালি এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে কে এ সমান আলফা স্কোয়ার সি। আমরা একটু খেয়াল করবো যে এই জিনিসটা আসলে আমাদের কোথায় কাজে দিচ্ছে, এটা আমরা যখন ম্যাথ করব সেটা বলতে পারি। আচ্ছা দেখো এবার তো আমরা এটা একটা দুর্বল অ্যাসিডের জন্য দেখলাম, তাই না? দুর্বল অ্যাসিডের জন্য এখন যদি আমরা একটা দুর্বল ক্ষারের জন্য বলি, তখন কি হবে, জাস্ট এটা কে বি হবে আর এটা হবে আলফা স্কয়ার সি। আবারও বলে দিচ্ছি, প্রশ্নে তোমার বলা থাকবে যে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা আর সি হচ্ছে ঘনমাত্রা, এটা প্রশ্নে বলা থাকবে। এবং আমরা যখন প্রবলেম সলভ করব তখন আসলে আমরা বুঝতে পারবো। ভাইয়া কখন বুঝবো আলফা এক থেকে ছোট? ওই যে ভাইয়া দুর্বল অ্যাসিড বা ক্ষার হইলেই তো আলফা এক থেকে ছোট, দুর্বল অ্যাসিড বা ক্ষার হইলেই আলফা এক থেকে ছোট। আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই। এখন আমাদের কথা হচ্ছে যে অতিরিক্ত ও লঘু ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণের পিএইচ বা পিএইচ আমরা কিভাবে বের করতে পারি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, দাঁড়াও, আমরা এই রিলেটেড ম্যাথটা একটু করে ফেলি। হ্যাঁ, আমরা একটু এই যে আমাদের যে দুর্বল অম্ল বা ক্ষারের ব্যাপারটা শিখলাম, যেহেতু দেখলাম যে কারো কারো এটার কনসেপ্ট একটু উইকনেস আছে, তাই আমি এই ম্যাথটা আগে দিয়ে একটু দেখাই দিচ্ছি যাতে কিনা করে তুমি সহজে ব্যাপারটা রিলেট করতে পারো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখবো, আমরা খুবই মনোযোগ দিয়ে দেখবো। এখানে দেখো একটা ক্ষারের জন্য বলা আছে কিভাবে, একটু কোয়েশ্চেনটা পড়ি, বুয়েট এরকম একটু বড় কোয়েশ্চেন দিয়ে দেয়, খুব মনোযোগ দিব এখন। চ্যাটার কিউএনএতে কিছুক্ষণ কিছু না লিখি, আমরা ম্যাথটা দেখি, দেখবা ম্যাথ দেখলে সব বুঝে যাবা। আবারও বলতেছি ভাইয়া, অসওয়াল্ডের লৌহঘন সূত্র তোমার প্রতিপাদন তা আসতেছে না, তুমি কিছু না বুঝে এটা বুঝো যে কে এ সমান আলফা স্কোয়ার সি। বললাম তো যদি ইন্টারে পড়াশোনা কমও হয়ে থাকে, বইয়ের যে এই লাইনটা এটা তুমি আগে থেকে না বুঝে থাকো, জাস্ট এটা তুমি মনে রাখো না, তাহলেই হবে। কোনটার পরিচয় কি সেটা আমি দিচ্ছি, দেখো একটা সার কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরিত হয়েছে, ভালো কথা। নিঃসরিত হওয়ার পর কি হবে, পাশের মৎস্য চাষের একটা পুকুরের স্বচ্ছ পানিতে দ্রবীভূত হইল। হ্যাঁ, এখন একটু চিন্তা করো দ্রবীভূত হওয়া মানে কি, অ্যামোনিয়া গ্যাস বের হয়েছে, সেটা কোথায় দ্রবীভূত হয়েছে, স্বচ্ছ পানিতে, পানিতে দ্রবীভূত হয়েছে। তার মানে আলটিমেটলি এটাকে আমি কি বলবো, কি তৈরি হবে আমার, NH4OH। আশা করি এই জিনিসটা জানি ভাইয়া, অ্যামোনিয়া গ্যাস ও যদি পানিতে দ্রবীভূত হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, খুব স্বাভাবিক। এখন একটু দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এটা কি একটা, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, এটা একটা দুর্বল ক্ষার, ঠিক আছে? তাহলে দেখো বলা হচ্ছে যদি দ্রবীভূত অ্যামোনিয়ার ঘনমাত্রা হয় হচ্ছে 0.01, তার মানে এটা কি দেওয়া ইনফরমেশন, এটা দেওয়া হচ্ছে সিটা দেওয়া, ঘনমাত্রা সি দেওয়া, আর বিয়োজন ধ্রুবক কে বি। তার মানে আমরা যেহেতু এটা ক্ষার নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা এখানে কে বি লিখে দিই। এখন একটু চিন্তা করো, আমি আবারও কনসেপ্টটা বুঝাচ্ছি। এই যে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙবে, NH4+ আর ও আমাদেরকে কি দেয়, OH- দেয়। খুব মনোযোগ দিয়ে দেখো, এখন রিকোয়েস্ট করতেছি আবারও চ্যাটার কেউ নাতে কিছু লেখো না, একবার লিখতে যাবা দেখবা যে পরেরটা ধরতে পারতেছো না। হ্যাঁ, আর যারা এমনিতে আনসার বুঝে গেছো তারা আনসার জানাইতে পারো, বাকিরা একটু মনোযোগ দিই যারা বুঝি নাই বা এই কনসেপ্টে দুর্বলতা আছে। তাহলে দেখো আমার কথাটা, যে এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে সি, কিন্তু OH এর ঘনমাত্রা তো সি হবে না, কারণ কি ও হচ্ছে দুর্বল ক্ষার। অ্যামোনিয়ার ঘনমাত্রা যদি সি হয়, OH এর ঘনমাত্রা কত হবে ভাইয়া, এটা হবে আলফা সি, ঠিক আছে? এটা এরকম হবে। তাহলে একটু খেয়াল করো আমাদের যেই পিওএইচ এর ফর্মুলা, অনেকেই ভাইয়া আরেকটা জায়গায় কনফিউজড হও, বলো যে ভাই এখানে পিএইচ বের করতে বলছে, আপনি পিওএইচ কেন বের করতেছেন? কারণ দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো ও তো আর প্রোটন দেয় না, ও কি দেয়, OH দেয়। তাহলে অবশ্যই ওর জন্য তুমি কি বের করতে পারবা আগে, OH। এবং কিভাবে বের করবা, খুবই সহজ ফর্মুলা আমাদের, আমরা বের করবো হচ্ছে মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা, এটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো ও যদি একটা সবল ক্ষার হইতো, খুব মনোযোগ দিয়ে দেখো, আমি ভুল কই করি আর সঠিক কি হবে দুইটাই দেখাচ্ছি। ও যদি একটা সবল ক্ষার হইতো আমরা কি করতাম, -log 0.01 এইটাই এখানে বসাই দিতাম, তাই না? কিন্তু এটা তো ভুল ভাইয়া। দেখো আবারও বলতেছি, এই সি
আর এটা তো সমান না, এখন সি এর আগে একটা আলফা আছে, তাহলে এটাকে তুমি কিভাবে চিন্তা করবা? খেয়াল করছো কি ব্যাপারটা? এখানে আমরা ফর্মুলাটাকে সুন্দর মতো একটু মডিফাই করে নিতে পারি। সেটা হচ্ছে এরকম, যে মনে করো আমরা আলফা স্কোয়ার সমান লিখলাম হচ্ছে কত, এখানে কে বি এর নিচে চলে আসবে হচ্ছে সি, ঠিক আছে? আর এখানে যদি আমি আলফাকে রুট করি, একটু খেয়াল করো আমাদের এখানে আসলে মানটা কার বসাতে হবে, আবারও মনোযোগ দিয়ে ব্যাপারটা খেয়াল করি। আমাদের এখানে মানটা বসাতে হবে কে বি। তাহলে এখানে আলফা যদি রুট করি, কি পেয়ে যাবো এটা? রুট ওভার কে বি ডিভাইড বাই হচ্ছে সি, ঠিক আছে? খুব ভালো কথা। এখন দেখো, তোমার প্রশ্নে আসলে এই যে ম্যাথটা যখন করবা, ভাইয়া যেটা বললাম, তোমার তো প্রশ্নে আসলে এই ডাটাটা বসাইতে হবে, তাই না? তোমার কিন্তু প্রশ্নে মানে সূত্রে তুমি এই ডাটা বসালে হবে না। তাহলে সেটা কিভাবে করব? পিওএইচ এর ফর্মুলা, আবারও দেখো এটা ভুলটা লিখলাম, এবার সঠিকটা লিখতেছি। মাইনাস লগ লিখবা, আলফার মানটা লাগবে। আলফার মান কত দেখলাম আমরা? আলফার মান দেখলাম রুট ওভার কে বি বাই সি। এটাকে তুমি কি দিয়ে গুণ দিবা? সি ঘনমাত্রাটা দিয়ে গুণ দিবা, ঠিক আছে? এই মানগুলা বসাও। দেখো এই আবারও বলতেছি যে কে বি প্রশ্নে সরাসরি দেওয়া, সি প্রশ্নে সরাসরি দেওয়া। মোটামুটি আমি 70-80টা আনসার পেয়ে গেছি। চমৎকার ব্যাপার স্যাপার। এখানে আমাদের উত্তরটা দেখা যাচ্ছে আসছে 10.62, ঠিক আছে? 10.62। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে 10.62 যে উত্তরটা আসলো, এটা কিন্তু ভাই যারা বলতেছো পিএইচটা বের করে দিয়ে দিছে একবারে, তাই না? প্রথমে কিন্তু আমরা আনসারটা কত পাবো? 3.37। তারপর কি, ওই যে আমরা জানি কি আমাদের, দাঁড়াও একটু এখানে, এটা তো ভুল জিনিসটা লিখছি, তাহলে এটাকে একটু ছোট করে দিই। আমরা এখানে সঠিক জিনিসটার জন্য একটু জায়গাটা নেই। আমরা কি জানি? পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে কত? 14। তাহলে আমরা আমাদের এখানে পিএইচটা জানতে চাইছে, কিভাবে পাবো সেটা? 14 থেকে ওই যে 3.37 বাদ দিয়ে দিব, আমরা পেয়ে যাব 10.62। দেখা যাচ্ছে যে অনেকেই এখানে কারেক্ট আনসারটা দিয়ে দিছো। চমৎকার ব্যাপার স্যাপার। পিএইচ আর পিওএইচ এই ব্যাপারটা বুঝলেই হবে। দেখো ম্যাথ এগুলা নিয়ে আসে, আমরা একটা পোলও দিয়ে দিব তোমাদের উদ্দেশ্যে, ম্যাথ কিন্তু এগুলা নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া আরেকবার বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলবো, তার জন্য হচ্ছে একটা পোল। এই পোলটা আনসার দাও তোমরা। তারপর দরকার হলে একই জিনিস, আগেরটা ক্ষার দিয়ে বুঝাইছি, এটা অ্যাসিড দিয়ে বুঝাবো। হ্যাঁ, যাদের কনফিউশন আছে, পোল দিচ্ছি আমি। আলটিমেটলি পোল তো লঞ্চ করলে বোঝানোই লাগবে। সো পোলটা লঞ্চ করতেছি, একটু ট্রাই করো। আচ্ছা, সকালের ক্লাসটায় খেয়াল করলাম অনেকেই কনফিউজ হচ্ছে, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাহলে এই ম্যাথটা কেন দিল? এটা তো ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। হ্যাঁ অবশ্যই এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, কিন্তু এটা 13-14 সালে আসছে, তখন ক্যালকুলেটর ইউজ করতে দিত। ঠিক আছে, 13-14 সালে ক্যালকুলেটর ইউজ করতে দিত দেখেই তখন এই টাইপের ম্যাথ আসছে। এখন এগুলা দিবে না, এখন সেই সব জায়গায় দিবে যেসব জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তো ওইটা নিয়ে প্যারা খায়ও না, ঠিক আছে? ভাইয়া সি কিন্তু NH3 এর দেওয়া ছিল, আপনি NH4OH এর ধরে ম্যাথ করলেন। কেন ধরতে পারবো না ভাইয়া? দেখো এই যে অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়া যে পানিতে মিশে আলটিমেটলি যে NH4OH হয়, ঘনমাত্রা সেম হবে না পানিতে মিশার কারণে? এটা তো কমন সেন্স ভাইয়া। এই যে সব জিনিসগুলো কিন্তু রিলেটেড, এই চ্যাপ্টারে যা পড়তেছি সেটা কিন্তু আবার আমাদের ওই যে সেকেন্ড চ্যাপ্টারের পরিমাণগত রসায়নের সাথে রিলেটেড, সেকেন্ড পেপারের। হ্যাঁ, কনসেপ্ট একটার সাথে একটা রিলেটেড, 1:1 স্বাভাবিক সমান হবে এটা। আচ্ছা, হ্যাঁ, অহনব, আচ্ছা তোমার নামটা আমি আসলে পড়তে পারতেছি না, সরি। তোমার আনসার কারেক্ট হয়েছে, পোলে আনসার দিলে হবে, খুব সহজ কিন্তু, খুবই সহজ। আচ্ছা, পোলটা তাহলে আমরা যেহেতু পার্টিসিপেট এখনো অনেক মানুষ করো নাই, একটু পার্টিসিপেট করো, একটু কিছুক্ষণ সময় দিচ্ছি। ওইটার আনসার কি 10.62? জি ভাইয়া ওইটার আনসার, আচ্ছা ঠিক আছে বক্স করে দিই। এই যে দেখো এটার আনসার, ফাইনাল আনসার হচ্ছে এটা 10.62 বা 63, ওই যে দশমিকের এদিক সেদিক একটু হবে আর কি। আচ্ছা আহনাব, ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ এনথালপি পড়াবো ভাইয়া, ক্লাসের ওই যে বাকি অর্ধেক বা অর্ধেক লাগবে না, মেইন কথাবার্তা আসলে পিএইচপি নিয়ে পড়াবো, অবশ্যই পড়াবো। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা বলতেছিলাম, তুমি আর কিছু না জানো, ফর্মুলা মনে রাখো না ভাইয়া, পিএইচ সমান মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। এই যে বইয়ে আছে কিন্তু দেখো,
তুমি আবারও বলতেছি, কিছু পারো না পারো, এই চ্যাপ্টারে পিএইচ আর পিওএইচ এর সলভ করার সবচেয়ে ভালো ট্রিক হচ্ছে ফর্মুলায় মান বসানো। আসলে কেমিস্ট্রিতে এই এর থেকে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো থেকে সহজ ফর্মুলা খুব কমই আছে। একটু চিন্তা করে দেখো, যেটা কিনা জাস্ট মান বসালে হয়ে যায়, পেঁচানোর সুযোগ খুবই কম। কেবি ইন্টু সি। কেবি কেন আসছে? ক্ষারের জন্য পিওএইচ। কে এ কেন আসছে? অ্যাসিডের জন্য পিএইচ। প্রশ্ন দেখো সব মান দেওয়াই আছে, তুমি কি করবা? মাইনাস লগ রুট ওভার কত 1.8 ইন্টু 10⁻⁵ বসাবা, আর ইন্টু 0.1 বসাবা, হইলো। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম? 2.872 কিন্তু আনসার পেয়ে যাব। আর যদি তোমাদের অবস্থা দেখি, যারা মোটামুটি পার্টিসিপেট করছো, দেখা যাচ্ছে যে 84% কিন্তু তোমরা কারেক্ট আনসার দিতে পারছো। তাহলে হোপফুলি আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে ম্যাক্সিমাম বুঝতে পারছি। আর ভাইয়া যারা বুঝি নাই, অবশ্যই তোমার বইটা যে আরেকবার পড়তে হবে। হ্যাঁ, কনসেপচুয়াল উইকনেস থাকলে এগুলো তুমি একবারে বুঝবা না। ঠিক আছে? কে এ বাই সি হবে ভাইয়া। আচ্ছা ভাইয়া দেখো, দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস। এই যে রুট ওভার কে এ বাই সি ইন্টু সি, এইটা লিখা, আর কাটাকাটি যেহেতু সেটা রুট ওভার কে এ ইন্টু সি থাকে, একই থাকে না? একই জিনিস কিন্তু, যেই ফর্মুলাই করো না কেন আনসার একই আসবে। জাস্ট কাটাকাটি করছি, রুট সি কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, চলো তাহলে এবার একটু পিছনের দিকে যাই, যতটুকু আমাদের বাকি ছিল। এখন আমরা একটু এই কনসেপ্টটা নিয়ে কথা বলবো, অতিরিক্ত আর লঘু ঘনমাত্রার অম্লক্ষারের পিএইচ পিওএইচ। ওই যে তোমাদের একটা কনফিউশন ছিল না, যে পিএইচ এত থেকে বেশি হইতে পারে নাকি তত থেকে বেশি কম হইতে পারে নাকি? আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবো। তার আগে একটা বিশেষ ঘোষণা শোনো, যে এই যে আমাদের যে পিএইচ স্কেলটা, এটা যখন প্রথমবার আবিষ্কার করা হয়েছিল বা দেওয়া হয়েছিল, তখন কিছু করার নাই, যিনি সায়েন্টিস্ট, যিনি আবিষ্কার করছেন, এসপিএল সোরেনসেন নাম। হ্যাঁ, সোরেনসেন, উনি যখন পিএইচ স্কেলটা আবিষ্কার করছেন, উনি এটা দিছিলেন 1 মোল এইচসিএল এর কথা চিন্তা করে। বুঝতে পারছো? একটু চিন্তা করো, এটার জন্য কত আসবে আনসার? পিএইচ কত আসবে? পিএইচ মাইনাস লগ 10। 1 মোলার মানে কি? 10⁻�0। তাহলে আনসার কত আসবে? 0। সো উনি এই কারণে এটাকে 0 ধরছিলেন। আবার ওইদিকে একটু চিন্তা করো, পিওএইচ এরটা। ঠিক আছে, একটু চিন্তা করো, 1 মোলার এনএওএইচ। অনেকে এই জিনিসটা ভুল করো। আবার দেখো কনসেপচুয়াল উইকনেস, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার, ওর জন্য তুমি কি বের করবা? পিওএইচ বের করবা। তাহলে ওর পিওএইচটা কত আসবে? মাইনাস লগ 10 ভিত্তিক যেহেতু 10⁻�0। আচ্ছা, 10⁻�0 কেন লিখছি এটা বুঝতে পারছো তো? দেখো 10⁻�0 মানে কত? কোনো কিছুর উপর পাওয়ার মানে হচ্ছে 1, এই জন্য এটাকে 10⁻�0 লিখছি। ঠিক আছে, 1 যেই কথা, 10⁻�0 একই কথা। ঠিক আছে, এই জন্য। আচ্ছা দেখেন, তাহলে পিওএইচ কত আসছে? 0। আর ওই যে ফর্মুলা কি আমাদের, আমি যদি এই সেম জিনিসটারই পিএইচ বের করতে বলি, তখন সেটা কত আসবে? 14 থেকে 0 বাদ দিবা, আনসার আসবে 14। তাহলে এই যে দেখো, এই 0 আর 14 যখন উনি প্রথমবার থিওরিটা দিচ্ছেন, তখন এটা আসলে উনি কাদের কথা চিন্তা করে দিচ্ছেন খেয়াল করছো? 1 মোলার এইচসিএল আর 1 মোলার এনএওএইচ এর, এই দুইজনের কথা চিন্তা করে দিচ্ছেন। বাট আমরা যদি দেখবো, একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে কথা শুনো, যদি আমার বাংলা কথাটা দেখো, এরপর ম্যাথ দেখাবো, নিজেই ক্লিয়ার হয়ে যাবা। যদি ঘনমাত্রা 1 মোলার এর চেয়ে বেশি হয়, যদি, কারণ উনি ধরছে সর্বোচ্চ, এই যে আবার বলতেছি, উনি এটা সর্বোচ্চ ধরছে। এখন যদি ঘনমাত্রাটা এই 1 মোলারের চেয়ে বেশি হয়, তখন আমাদের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে তখন পিএইচ 0 থেকে কম বা 14 থেকে বেশি হতে পারে। ম্যাথে আনসার বসাইলেই নিজেই বুঝে যাবা। এখন হয়তো বিশ্বাস হবে না যে কি বলে না বলে কিভাবে হচ্ছে, বাট একটু পরে দেখো, পরে পেজে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখালেই তুমি আনসার পেয়ে যাবে আসলেই যেটা হয়। তাহলে এখন এটা মাথায় নাও আগে, যে যদি ঘনমাত্রা 1 মোলারের চেয়ে বেশি হয়, তখন কি পিএইচ 0 থেকে কম হবে বা 14 থেকে বেশি হইতেই পারে। হইতেই পারে লিখছে, তো দেখা যাক কি হয়, সামনের দিকে দেখবো আমরা। এইটা গেল একটা জিনিস। আর আরেকটা জিনিস দেখো, হ্যাঁ এখন আমরা কমেরটা বলবো। এখন আমরা কমেরটা বলবো। এখন লিখি, যদি ঘনমাত্রা 1 মোলারের চেয়ে কম হয়, আমি জিনিসটা এখানে আনলাম, যদি ঘনমাত্রা 1 মোলারের চেয়ে কি হবে, এটা কম হয়। দেখো, সর্বোচ্চটা বলছে, এখন সর্বনিম্নটা নিয়ে একটু কথা আছে। সর্বনিম্নটা ধরো ঘনমাত্রা কত কম হইতে পারে? ধরো 10 ভাগের 1 ভাগ করলাম, 1 মোলার ছিল, 10 দিয়ে ভাগ দিলাম, বুঝছো না? তাহলে 10 ভাগের 1 ভাগ 0.1। এরপর কি করলাম? 100 দিয়ে ভাগ দিলাম, ধরো 0.001। তারপর ধরো 1000 দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ, 1000 দিয়ে আসলে এটা দিয়ে ভাগ হয়ে গেছে, প্রথমটা ধরো 0.01, তারপর ধরো 0.001। এভাবে কি করতেছি দেখছো, এগুলা সংখ্যাগুলা কি
টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স টু, টেন ইনভার্স থ্রি। এই জিনিসটা কি ভাইয়া বুঝি যে আমি আস্তে আস্তে দ্রবণটাকে কি করতেছি, লঘু করতেছি। লঘু মানে কি, পাতলা করতেছি। চিন্তা করো ঘনমাত্রা বেশি ছিল 1 মোলার, আমি আস্তে আস্তে কি করতেছি, ধরো ঘনমাত্রাটা কমাচ্ছি। কিভাবে কমায়, ওই যে পানি অ্যাড করে 0.1, 0.01, 0.001, এভাবে কি করতেছি, আস্তে আস্তে হালকা করতেছি দ্রবণটাকে। এখন একটা কথা শুনো, যদি ঘনমাত্রা, এটা একটা রুল, এই রুলটা মনে রাখবো। ওইটা যেমন একটা বাম পাশেরটা একটা জিনিস ম্যাথ করলেই বুঝে যাবা। আবারও বলতেছি, বিশ্বাস না হলে ম্যাথ করলে ক্যালকুলেটরে মান বসালে নিজেই বুঝে যাবা। যদি ঘনমাত্রা 10^5 বা তার চেয়ে কম হয়, যদি ঘনমাত্রা 10^5 বা তার চেয়ে কম হয়, তাহলে তার চেয়ে কম মানে কি, আমরা অনেক সময় এই গন্ডগোলটা করি। 10^5 বা তার চেয়ে কম মানে হচ্ছে 10^5, 10^6, 10^7, ডট 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 এগুলা। যদি ঘনমাত্রা 10^5 বা এর থেকে কম হয়, তখন তোমার কি করতে হবে, সাথে 10^7 যোগ করতে হবে, যোগ করতে হবে। এবার আসো, এবার আমি কনসেপ্ট বুঝাচ্ছি, এবার ম্যাথ বুঝাচ্ছি। আগে আমি রুলটা বলে নিলাম, সবই বুঝাবো। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখবো যে ঘনমাত্রাটা আসলে কিসের জন্য দিছিল, পিএইচ স্কেলটা 1 এম এর জন্য। ঠিক আছে, যদি ঘনমাত্রা 1 এম এর চেয়ে বেশি হয়, তখন খেয়াল করবা ক্যালকুলেটরে মান বসাইলেই এটা 0 থেকে কম আসবে বা 14 থেকে বেশি আসবে, গেল একটা কথা। আর যদি ঘনমাত্রা 1 এম এর চেয়ে কম হয়, সেটার জন্য একটা রুল আছে, কত কম, সেই কমটা বলা হচ্ছে 10^5 বা আরো কম, 10^6, 10^7, তখন সাথে 10^7 যোগ করতে হবে। এবার একটু আসো পরের পেজে, আমি তোমাকে বুঝাচ্ছি কেন 10^7টা যোগ করতে হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা বুঝো। দেখো এই ম্যাথটা আমরা কেমনে করব জানি, এই যে সালফিউরিক অ্যাসিড লিখবো, রাইট? সালফিউরিক অ্যাসিড কি করে, দুইটা প্রোটন দেয় আর একটা সালফেট দেয়। ঠিক আছে, খুব ভালো কথা। এবং এখানে কত আসবে, এটা যদি 10^8 হয়, এটা কত হবে ভাইয়া, 2 × 10^8। এবার আপনারা একটু আমাকে হেল্প করেন, ক্যালকুলেটারে এই পিএইচটা বের করে দেখান। মাইনাস লগ, যেমন ভাবে শিখছেন আর কি, নর্মাল নিয়ম। ধরো তুমি এখন একটু আগে যে রুলটা শিখেছি সেটা জানো না, ক্যালকুলেটরে তুমি এই মানটা বের করে দেখাও আমাকে। আমাকে একটু হেল্প করো কেউ, চ্যাটে আনসারটা লিখে। 7.69, তাই না? ধন্যবাদ যারা আনসারটা দিছো, অনেক অনেক ধন্যবাদ। 7.69। ঝামেলাটা খেয়াল করছো, সালফিউরিক অ্যাসিড, চিন্তা করছো সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডের ওর পিএইচ হওয়ার কথা <<7>, এটা হচ্ছে শর্ত। বাট এখানে কি হচ্ছে, এত পাতলা নিছো তুমি, মানে সোরেনসেন স্কেল দিয়ে দিছে 1 এম এর জন্য, তুমি কি করছো, শূন্যর পরে 1 2 3 4 5 6 7, এরপরে এই ঘনমাত্রা তুমি নিছো। বুঝতে পারতেছো কত পাতলা একটা সলিউশন নিছো? এই পাতলা সলিউশন নেওয়ার কারণে কি হচ্ছে ভাইয়া, পিএইচ তো উনি দিয়ে গেছে 1 মোলারের জন্য, তোমার সাথে ওনার ডাটাটা মিলতেছে না, রেজাল্টটা মিলতেছে না।